কাল খুলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। সকাল ৮টা থেকে 11:30টা পর্যন্ত চলবে ক্লাস। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম। শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোর শ্রেণী কার্যক্রম চালুর বিষয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো সকাল ৮টা থেকে বেলা 11:30টা পর্যন্ত চলবে। দুই শিফটে পরিচালিত বিদ্যালয়ে প্রথম শিফট সকাল ৮টা থেকে ৯টা ৩০ এবং দ্বিতীয় শিফট ৯টা ৪৫ থেকে 11টা ৩০ পর্যন্ত চলবে। তাপমাত্রা সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এসব সিদ্ধান্ত বহাল থাকবে বলে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে আলোচনা করতে বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব মোস্তাফিজুর রহমান শাহীন। জনাব মোস্তাফিজুর রহমান শাহীন, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আমরা যেমনটি জানি যে আগামীকাল থেকে স্কুল খুলতে যাচ্ছে, সেক্ষেত্রে তাপপ্রবাহের সবচেয়ে ঝুঁকির মধ্যে আছে শিশুরা। এর মধ্যে যে কালকে স্কুল খুলছে, এই নিয়ে কি ভাবছেন আপনারা? আসলে স্কুল খুলছে তাপদাহের ভিতরে, এটাকে আমরা স্বাগতম জানাই। কারণ লেখাপড়া সর্বাগ্রে অগ্রাধিকার দিতে হবে। তাপদাহের ভিতরে যে স্কুল বন্ধ থাকলে যে এটার একটা সমাধান, সেটা না। আসলে স্কুল খুলবে, এটাই স্বাভাবিক। কিন্তু কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই যে মর্নিং স্কুল করেছে এবং ৮টা থেকে ক্লাস শুরু হইলে 11:30টায় শেষ হবে। কারণ তাপদাহটা শুরু হয় 12টার পর থেকেই মূলত। এই জন্য 11:30টা পর্যন্ত শ্রেণী পাঠদান কার্যক্রম চালানোর জন্য যে নির্দেশনা আসছে আজকে, এই জন্য আমরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। প্রাথমিক স্কুলের শ্রেণী কার্যক্রমের সময় কমিয়ে আনা হয়েছে, এতে করে কতটুকু লাভ হবে বলে আপনারা মনে করছেন? আসলে লাভ ক্ষতির কোনো ব্যাপার না। শ্রেণী কার্যক্রম চালিয়ে যেতে হবে। আমাদের সময় একটু কম হলেও এই যে ঘাটতি, এটা আমরা পূরণ করে নেব। আপনারা জানেন যে করোনাকালীন সময় আমাদের প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন বন্ধ ছিল, কিন্তু তারপরে আমরা সেই ঘাটতি পূরণের লক্ষ্যে অনলাইন কার্যক্রম এবং বাড়তি পাঠদান করে আমরা কিন্তু সেই কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি এবং ঘাটতি, শিক্ষণ ঘাটতি আমরা পুষিয়ে নিচ্ছি। এভাবে এই যে অল্প সময়ের যে ব্যবধান, যে ঘাটতি, এটা আমরা পূরণ করতে পারবো বলে আশা করি। জনাব মোস্তাফিজুর রহমান, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই। আমরা যেমনটি দেখছি যে অনেকে হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন এবং শিশুরাও খুব দ্রুতই অসুস্থ হয়ে পড়ছে এই তীব্র গরমে। এই তীব্র গরমে শিক্ষক শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিতে স্কুল কর্তৃপক্ষের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? এই কার্যক্রম পদক্ষেপ আমাদের নিতে হবে। শিশুদের পর্যাপ্ত সুরক্ষা দিতে হবে, বিদ্যুতের ব্যবস্থা করতে হবে, ফ্যানের ব্যবস্থা করতে হবে, সুপেয় পানির ব্যবস্থা করতে হবে, প্রয়োজনীয় স্যালাইন রাখতে হবে, প্রয়োজনীয় স্যালাইন। এবং আমাদের শিক্ষকদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যাতে যদি শরবত জাতীয় কিছু ওদের ব্যবস্থা করা যায় এবং স্কুল ফিডিং এর মাধ্যমে তার শিশুদের স্বাস্থ্য সুরক্ষা করা যায়। এবং অভিভাবকদের প্রতি আমাদের অনুরোধ থাকবে তারা যেন ছাতা নিয়ে এবং পরিবহনে করে রিক্সায় নিয়ে ওদের স্কুলে পৌঁছে দেয় এবং সুরক্ষিতভাবে তারা যেন স্কুল থেকে আবার ওদেরকে বাড়ি নিয়ে যায়। এটা অভিভাবকদের প্রতি আমাদের নির্দেশনা থাকবে। এবং আমাদের শিক্ষকদের যে কাজ, সেটা আমরা শিক্ষার্থী যতক্ষণ আমাদের বিদ্যালয়ে থাকবে ততক্ষণ আমরা তাদের সুরক্ষা দেব। সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নেব। সুপেয় পানি হইতে বিদ্যুৎ এবং পাখার মাধ্যমে যাতে ওদের কোনো ক্ষতি না হয়। এবং আমি অভিভাবকদের আহ্বান করব যাতে ওদের সুতির পোশাক ব্যবহার করা হয়। আমাদের যে ইউনিফর্ম আছে এটা অবশ্যই সুতির পোশাক, এই পোশাক যেন সুতির পোশাক ব্যবহার করা হয়, এটাও একটা। জনাব মোস্তাফিজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। টানা তাপপ্রবাহে দুর্বিষহ জনজীবন। মে মাসের প্রথম সপ্তাহ পর আবারও শুরু হবে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। মে মাসের শুরুতে হতে পারে বৃষ্টি। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী জুন মাসে তাপমাত্রা সহনীয় হয়ে আসবে। চলতি তাপমাত্রা আরো 3 দিন থাকতে পারে।
তবে বৃহস্পতিবার থেকে দেশের উত্তর পূর্ব ও উত্তর দক্ষিণ অঞ্চলে বৃষ্টি শুরুর সম্ভাবনা রয়েছে। সে সময় তাপমাত্রা কিছুটা কমে আসবে। বৃহস্পতি শুক্রবার থেকে ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে শুরু হবে বৃষ্টি। পরে কমে যাবে তাপমাত্রা। ধীরে ধীরে দেশের প্রতিটি স্থানে 6 মে পর্যন্ত বৃষ্টি বেড়ে যাবে। চলমান হিট অ্যালার্ট রোববার সকাল 9:30টায় শেষ হচ্ছে। বর্তমান যে তাপদাহ আছে এটা মোটামুটি ধরেন আরও 3 দিন মোটামুটি তাপমাত্রা এরকমই থাকবে। তারপর থেকে আপনার গ্রাজুয়াল একটু করে তাপমাত্রা কমতে থাকবে। আর তারপর যেটা হবে যে আপনার 2 তারিখ থেকে দেশের উত্তর পূর্ব এবং উত্তর দক্ষিণ দিকে বৃষ্টি শুরু হবে। এটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে। মোটামুটি 3-4 তারিখে আশা করা যায় যে দেশের অনেক জায়গায় বৃষ্টি হবে। সেক্ষেত্রে তাপমাত্রা অনেকটাই সহনীয় পর্যায়ে চলে আসবে। এপ্রিল মাসে যেটা হচ্ছে পুরা টানা হিটওয়েভ ছিল, হয়তো মে মাসে ওইরকম থাকবে না, হয়তো একটা স্পেল আসবে 4-5 দিন, তারপরে আবার বৃষ্টি হবে, এইভাবে চলতে থাকবে। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে রাজধানী এবং চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আজকে রাজধানীতে তাপমাত্রা কত রয়েছে, আর এই টানা তাপপ্রবাহে রাজধানীবাসী বিশেষ করে শ্রমজীবী মানুষের উপর কি প্রভাব দেখতে পাচ্ছেন? দেখুন, রাজধানীর তাপপ্রবাহ আসলে এবং তাপমাত্রা কত চলছে এই বিষয়টি নিয়ে আমরা কিছুক্ষণ আগে আবহাওয়া অফিসের সাথে আসলে কথা বলেছিলাম। আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে বেলা 12:30টার দিকে তারা একটা তাপমাত্রা মাপা হয় এবং সেই তাপমাত্রা রয়েছে 35.5 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালকে ছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস। তবে এটি কিন্তু আসলে আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা এই কারণে বলছে না, তার কারণ হচ্ছে 3:30টার সময় আবহাওয়া অফিস থেকে ব্রিফিং এর মাধ্যমে আবার তাপমাত্রাটি আসলে জানানো হবে। যেমন গতকাল 36.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দুপুর 12:30টায় থাকলেও পরবর্তীতে কিন্তু আসলে তাপমাত্রা বেড়ে 38.1 ডিগ্রি সেলসিয়াস হয়ে গিয়েছিল। তাপমাত্রা 35.5 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু বাতাসে জলীয় বাষ্পের কারণে এই তাপমাত্রা অনেক বেশি কিন্তু আসলে অনুভূত হচ্ছে, 3 থেকে 4 ডিগ্রি বেশি অনুভূত হচ্ছে। সেটি কিন্তু আসলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এই যে চলতি যে তাপপ্রবাহটি আসলে চলছে, এই তাপপ্রবাহে আসলে জনজীবনে কিন্তু আসলে একটা বিপর্যয় নেমে আসছে। আমরা আগারগাঁয়ের খুব ব্যস্ততম একটি সড়কে আছি। এই সড়কে স্বাভাবিকের তুলনায় যানবাহনের যে সংখ্যা বা মানুষের বের হওয়ার যে সংখ্যা, সেটি কিন্তু আসলে অনেক কম দেখছি। আমরা দেখছি যে হচ্ছে মানুষ খুব প্রয়োজন ছাড়া কিন্তু আসলে ঘর থেকে বের হচ্ছে না এই তাপমাত্রার কারণে। কারণ ঘর থেকে বের হলেই কিন্তু আসলে এক ধরনের অসহনীয় অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। আবহাওয়া অফিস থেকে যেটি আসলে বলা হচ্ছে যে এপ্রিল মাসের আর 3টি দিন আছে, এই 3টি দিনেও কিন্তু আসলে তাপমাত্রা এখন যেরকম ওঠানামা করছে সেরকমই আসলে থাকবে। মে মাসের শুরুর দিকে আসলে বৃষ্টিপাত হতে পারে, সেটি 2 তারিখ বা 3 তারিখ, তখন আসলে একটা বৃষ্টিপাত হবে। তখন তাপমাত্রা একটা সহনীয় পর্যায়ে আসবে। তবে তার এই বৃষ্টিপাতটি আবার কমে গেলে তখন কিন্তু আবার আসলে তাপমাত্রা একটু বেড়ে যাবে। তবে এপ্রিলের মতো তাপমাত্রা মে মাসে থাকবে না, এমন একটা পূর্বাভাস কিন্তু আসলে আবহাওয়া অফিস থেকে আমাদেরকে দেয়া হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে বলতে পারি যে এই তাপপ্রবাহ যেটি আসলে চলছে, এতে কিন্তু আসলে বিশেষ করে কম আয়ের মানুষ যারা আছেন তাদেরকে কিন্তু খুব বিপাকের মধ্যে আসলে পড়তে হয়েছে। আমরা দেখেছি যে তারা কাজে বের হয়ে খুব বিপাকের মধ্যে পড়েছেন এবং তারা আসলে গাছের একটু ছায়ার যে প্রশান্তি, সেই প্রশান্তি খুঁজছেন এবং সেখানে একটু জিরিয়ে নিচ্ছেন। পথচারী যারা আছেন তারাও কিন্তু আসলে গাছের ছায়া যখন পাচ্ছেন তখন তারাও জিরিয়ে নিচ্ছেন। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে এই তাপপ্রবাহ আরো কয়েকদিন চলবে, মে মাসে গিয়ে আসলে এটি কমতে পারে। তো আমার কাছে তাপপ্রবাহ নিয়ে এটি ছিল এখনকার সবশেষ। আদিলুর, আপনাকে ধন্যবাদ। এবার চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, গতকালও তো চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল, আজকের পরিস্থিতি কেমন দেখছেন, কি পূর্বাভাস পাওয়া গেছে? আজকে সকাল 9টার পর থেকে আসলে তাপমাত্রা 30 ডিগ্রির উপরে উঠে গেছে এবং বেলা 12টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39 ডিগ্রির উপরে। তো এই অবস্থার কারণেই আশঙ্কা করা হচ্ছে যে আজকেও তাপমাত্রা বেলা বাড়লে তাপমাত্রা আরো উপরের দিকে উঠে যেতে পারে। আপনি জানেন যে গতকাল চুয়াডাঙ্গার তাপমাত্রা 42 ডিগ্রির উপরে উঠে গিয়েছিল। তো আজকে তার কাছাকাছি চলে যেতে পারে, অন্তত 40 ডিগ্রির উপরে যাবে এমনটি আশঙ্কা করা হচ্ছে। আর তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে নিম্ন আয়ের মানুষদের খুব দুর্ভোগে পড়তে হচ্ছে। যারা সকালবেলায় বাইরে আসেন
কৃষি শ্রমিকরা যারা সকালে এসে ধান কাটার কাজে ব্যস্ত হয়ে পড়েন। এখন মাঠে কৃষকের অনেক কাজের চাপ, তাদেরকে ধান কাটতে হচ্ছে এবং পাটের জমি পরিচর্যা করতে হচ্ছে। তারা বলছেন যে এই গরমে এই রোদে তারা কাজ করতে পারছেন না, তাদের যেমন অসুবিধা হচ্ছে একইভাবে যারা রিক্সা ভ্যান চালান তাদেরকেও দুর্ভোগে পড়তে হচ্ছে। তারা বলছেন যে তারা পর্যাপ্ত যাত্রী পাচ্ছেন না, তার কারণ এই প্রখর রোদের ভিতরে মানুষ দুপুরের পর থেকে বাইরে আসছে না, আর যারা বাইরে আসছেন তারা ছায়াযুক্ত গায়ে রোদ লাগবে না এমন যানবাহন তারা বেছে নিচ্ছেন, যে কারণে খোলা ভ্যানে কেউ চড়ছেন না। আর এই কারণেই যারা খোলা ভ্যান চালান তাদেরকে খুব দুর্ভোগে পড়তে হচ্ছে। একইভাবে দুর্ভোগে আছেন সব শ্রেণী পেশার মানুষ, অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, বিশেষ করে যাদের বয়স একটু বেশি তারা অসুস্থ হয়ে পড়ছেন এবং হাসপাতালে গিয়ে চিকিৎসা নিচ্ছেন, তারা শ্বাসকষ্টে ভুগছেন। হাসপাতালেও ডায়রিয়া এবং শিশু ওয়ার্ডে রোগীর চাপ বেড়েছে। ডায়রিয়া ওয়ার্ডে উপচে পড়া ভিড়, শিশু ওয়ার্ডের ধারণ ক্ষমতার দ্বিগুণের চেয়ে বেশি রোগী। তো চিকিৎসকরা বলছেন এই সময়টা আসলে খুব সতর্ক থাকতে হবে সব মানুষকেই। রোদ এড়িয়ে চলতে হবে, শিশুদের রোদে নিয়ে যাওয়া যাবে না, বাইরের খাবার শিশুদের খেতে দেওয়া যাবে না, আর বাইরের ফুটপাতে যে তরল খাবার বিক্রি হয় বিশেষ করে শরবত, ওই শরবত খাওয়া যাবে না, বাড়িতে নিজেদের তৈরি শরবত খেতে হবে এবং সবাইকেই সতর্ক অবস্থায় থাকতে হবে। মানিক আকবর, গরমের এই নেতিবাচকতা থেকে বাঁচতে বেশ কিছু নির্দেশনা মেনে চলতে হবে, এটি বলা হয়েছে। চুয়াডাঙ্গা এবং এর আগে ঢাকা থেকে উষ্ণ আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ৩,৬০০ টাকা কেজি দরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিস্কুট কেনার ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন মেয়র আতিকুল ইসলাম। প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে মেয়র আতিক জানান, এই ঘটনা তদন্তের জন্য এরই মধ্যে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে ৭২ ঘন্টার সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে অনিয়মের সাথে কারা জড়িত তা খুঁজে বের করা হবে। গত বছরের মে থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসেই ৫-৬ কেজি করে বিস্কুট কেনা হয় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তরে। সে সময় বেশিরভাগ বিস্কুট কেনা হয়েছে প্রতি কেজি ৩,৬০০ টাকায়। কয়েকবার বিস্কুটের দাম দেখানো হয়েছে ৩,০০০ টাকা থেকে ৩,২০০ টাকা। সে সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সেলিম রেজা বর্তমানে অবসরে আছেন। জনগণের টাকায় কোনোদিন আমরা চাবো না যে কেউ যেন অপচয় যেন করে। এটা কোথায় ফাঁকটা আছে, কোথায় লুফলটা আছে, আর যেন না হয় সেই দিকে আমি বিশেষ দৃষ্টি দিতে বলছি। প্রমাণ যদি হয় এর বিরুদ্ধে যা যা করা দরকার অবশ্যই আমি করব, কারণ আমার তো কথা হচ্ছিল যে বিস্কিটের যে দাম তার থেকে বেশি দাম দেশে কিনবে কেন? টাকা জনগণের টাকা, যে দায়ী ব্যক্তি অবশ্যই তার নিয়মনে যা যা শাস্তি হওয়া দরকার সেই শাস্তি সে ভোগ করবে। আওয়ামী লীগ নয়, বিএনপি ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে শেরে বাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে এ দাবি করেন তিনি বলেন, বিএনপি নিজেদের দলের ভেতরেই গণতন্ত্রের চর্চা নেই। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী। দিনটিতে তার সমাধিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মহাজনদের নিপীড়ন থেকে কৃষকদের রক্ষায় অগ্রণী ভূমিকায় ছিলেন তিনি। এছাড়া অসাম্প্রদায়িক দেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও শেরে বাংলা একে ফজলুল হক, তা গড়তে অঙ্গীকারাবদ্ধ আওয়ামী লীগ। ঋণ সালিসি বোর্ড গঠন করে তিনি সুদখোর মহাজনদের নিপীড়ন অত্যাচার থেকে বাংলার কৃষককুলকে রক্ষা করেছে। সেই জন্য তিনি এখনো স্মরণীয় হয়ে আছে। পরে বিএনপির অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নয়, ক্ষমতায় যেতে তারাই বিদেশিদের আজ্ঞাবহ, জনগণকে মূল বিষয় মনে করে না। তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। এখনো তাদের দূরভিসন্ধি হচ্ছে বিদেশি প্রভুদের দাসত্ব করে কিভাবে ক্ষমতা যাওয়া যায়। বিএনপির ইতিহাস গণতন্ত্র হত্যার দাবি করে ওবায়দুল কাদেরের প্রশ্ন, এমন একটি দল দেশে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? নূরা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
প্রত্যক্ষ ও পরোক্ষ চাপের কারণেই জাতীয় পার্টি ৭ জানুয়ারির নির্বাচনে অংশ নেয় বলেছেন দলের চেয়ারম্যান জি এম কাদের। দ্বাদশ সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হয়নি বলেও দাবি করেন তিনি। শনিবার রাজধানীতে দলের বর্ধিত সভায় এসব কথা বলেন জি এম কাদের। দলের ভাবমূর্তি নষ্ট করে জাতীয় পার্টিকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে বলে সভায় দাবি করেন দলের নেতারা। দ্বাদশ সংসদ নির্বাচন পরবর্তী দলের সার্বিক বিষয় নিয়ে তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময়ে শনিবার রাজধানীতে বর্ধিত সভার আয়োজন করে জাতীয় পার্টি। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনের এ সভায় যোগ দেন দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা। জি এম কাদের বলেন, বিএনপি জামাত নিজেদের ব্যর্থতা ঢাকতে নির্বাচন ইস্যুতে জাতীয় পার্টির উপর দোষ চাপাচ্ছে। আওয়ামী লীগ চাইলেও জাতীয় পার্টিকে আর গৃহপালিত বিরোধী দল বানাতে পারবে না বলেন তিনি। আপোষকামিতা করে গৃহপালিত হয়ে গাড়ি বাড়ি নিয়ে লাভ নেই, এটার একটা সীমা আছে, আমাদেরকে সেখান থেকে উঠে আসতে হবে, না হলে রাজনৈতিকভাবে হারিয়ে যাবেন। গৃহপালিত বিরোধী দল থেকে বেরিয়ে আসতে হবে। এবারও কিন্তু আওয়ামী লীগ চেষ্টা করেছে যাতে করে আমাদের মধ্যে থেকে এমন লোককে উপরে নিয়ে আসা যারা সর্বাত্মকভাবে প্রথম আনুগত্য আওয়ামী লীগের কাছে, দ্বিতীয় আনুগত্য আওয়ামী লীগের কাছে। অনেকে পোস্টারে ছবি দেয় না, জাতীয় পার্টির নাম ব্যবহার করে না। জাতীয় পার্টির রাজনীতি করতে গেলে জাতীয় পার্টি গ্রহণ করতে হবে। সভায় দলের মহাসচিব বলেন, সংসদ নির্বাচনের সময় জাতীয় পার্টি নিয়ে নানা বিভ্রান্তি ছড়ানো হয়। দলের নিয়ম মেনেই নির্বাচনে প্রার্থী দেয়া হয়েছে। নেতৃত্ব দিতে গিয়ে আমাদের ভুল হতে পারে, আমাদের ভ্রান্তি থাকতে পারে। যারা চলে গিয়েছেন তারা ভুল করেছেন। আজকে বাংলাদেশে রাজনৈতিক অবস্থানে আপনারা দেখেন, আওয়ামী লীগ তারা আজকে চায় না দেশে কোনো দল থাকুক। পরে জেলা পর্যায়ের নেতারা দলের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে বক্তব্য রাখেন। জবাবে কেন্দ্রীয় নেতারা বলেন, জি এম কাদেরের নেতৃত্বেই জাতীয় পার্টি রাজনীতিতে আছে এবং থাকবে। জাতীয় পার্টিকে একমাত্র প্রতিনিধিত্ব করে গোলাম মোহাম্মদ কাদের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এছাড়া সংবাদে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে: রোগ নির্ণয়ে উন্নত প্রযুক্তি না থাকায় বিদেশ যাচ্ছে রোগী, প্যাথোলজি খাতকে দ্রুত আধুনিক করার তাগিদ। দাবদাহে পুড়ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া, ভারতের বিভিন্ন রাজ্যে সতর্কতা, মানবসৃষ্ট বিপর্যয়ই দায়ী। ভারতের চেরাপুঞ্জির বৃষ্টিতে পানি বাড়ছে হাওর অঞ্চলের নদ নদীর, তার সঙ্গে সুনামগঞ্জেও মাঝে মধ্যেই হচ্ছে বর্ষণ। এই অবস্থায় ধান কাটা ও শুকানো নিয়ে উদ্বেগে কৃষক। তবে আপাতত আগাম বন্যার কোনো সুযোগ দেখছে না পানি উন্নয়ন বোর্ড। কয়েকদিন ধরে সীমান্তবর্তী এলাকা ভারতের চেরাপুঞ্জিতে হচ্ছে বৃষ্টি, মাঝে মধ্যেই সে ঝটকা লাগছে সুনামগঞ্জে, এতে বাড়ছে নদ নদীর পানি। এদিকে এখানকার ছোট বড় 120 হাওরে পুরোদমে চলছে ধান কাটা। এ সময় বর্ষণে নদীর পানি বাড়ায় ধান কাটা শুকানো নিয়ে দুশ্চিন্তায় কৃষক। তৈরি হয়েছে ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা। মেঘবাদল হইলে আমরা ক্ষতি হইব, মনে করেন না ধান কেরা আইব, ধান ফুকাইতে পারতাম না। ধান তো আমরা ডুবরা বাক্কা পানির তলে গিয়া হারছে ফাঁকনা ধান, আরো দিলে তো আরো যাইব, আরো নষ্ট হইব। যে ধান কাট হয়েছে ধানত তো আমরা ফুকাইতে পারলাম না। যদি মেঘ দেয় তো আরো বেশি কষ্ট, সে তো আরো ধান রয়েছে, মেঘ হইলে আর ধানও কাটা যেত না। কৃষি বিভাগও বলছে 5 মের মধ্যে শেষ হবে ধান কাটা, তার আগে বেশি বৃষ্টি হলে দেখা দেবে সমস্যা। যে এরকমভাবে পানি বৃদ্ধি পেলেও আমাদের ফসলের ক্ষতি হবে বলে আমি মনে করি না, কারণ আগামী 7 দিন পর্যন্ত যদি অল্প অল্প করে পানি বৃদ্ধি পায় তাহলে আমরা সুনামগঞ্জের যে হাওরের ফসল 30 এপ্রিলের মধ্যে 95 ভাগ কর্তন হবে। এদিকে চেরাপুঞ্জির বৃষ্টিতে নদ নদীর পানি বাড়লেও আপাতত বন্যার শঙ্কা দেখছে না পানি উন্নয়ন বোর্ড। যদি আগাম বন্যার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা যথেষ্ট প্রস্তুত আছে এবং আমরা আমাদের বাঁধগুলো এখনও সুরক্ষিত আছে এবং এতে আমরা আগাম বন্যা মোকাবিলা করতে পারবো। আগাম বন্যা দেখা দিলেও আমরা কোনো ধরনের সমস্যা হবে না। সুনামগঞ্জে বোরোর আবাদ হয়েছে 2,23,407 হেক্টর জমিতে। এ পর্যন্ত ধান কাটা হয়েছে 45%। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, পানি উন্নয়ন বোর্ড বন্যার আশঙ্কা দেখছেন না, কিন্তু নদ নদীর পানি তো বাড়ছে, এ বিষয়ে তারা কি বলছেন?
দেখুন, পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জের যে নির্বাহী কর্মকর্তা মামুন হাওলাদারের সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যেহেতু ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হচ্ছে, থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে সুনামগঞ্জেও, তো যার ফলে নদ-নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ প্রতিদিনই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। যদিও এই যেভাবে যে গতিতে পানি বৃদ্ধি পাচ্ছে সেই গতি অনুযায়ী কিন্তু আমাদেরকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছে যে এখনই বন্যার আশঙ্কা করছে না। যদি পানির যে গতি যদি বেশি থাকতো তাহলে হয়তোবা শঙ্কা ছিল, এমনটাই তিনি আমাদেরকে জানিয়েছেন। আর এই যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের ফলে আমরা দেখেছি যে প্রতি রাতেই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। গত রাত্রের কথা যদি বলি, গত রাত্রে একেবারে মুষলধারে বৃষ্টি হয়েছে, যার ফলে ইতিমধ্যেই বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যার ফলে যে পাকা ধানগুলা এইসব পানিতে নেমে আমরা দেখেছি কৃষকরা কাটছেন। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, ইতিমধ্যে আমরা আপনাকে একটা বিষয় বলে রাখি, আমি কথা বলেছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমন চন্দ্র সুমের সাথে। তিনি আমাকে জানিয়েছেন সুনামগঞ্জের 55% ধান ইতিমধ্যে কর্তন করা হয়েছে। এই ধান কিন্তু মাঠের ধানের খোলা, অর্থাৎ যেখানে শুকানো হয় ধান, সেখানে ধানগুলা রাখা হয়েছে। এই ধান এখন বৃষ্টির কারণে মাঝে মধ্যে, যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে ধান শুকাতে একটু সমস্যা হচ্ছে, এবং যদি বৃষ্টিপাত এভাবে অব্যাহত থাকে, যে ধানের যে খোলা অর্থাৎ ধানের যে মাঠ, সেখানে ধান থাকা অবস্থায় কিন্তু ধানে বীজ চলে আসতে পারে, এমনটাই ধারণা করছেন কৃষকরা। আর আগামী 30 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তো সার্বিকভাবে আমরা বলতে পারি, যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে কিন্তু হাওরের জন্য একটা সমস্যা দেখা দিতে পারে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের হাওরের সর্বশেষ খবর। সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন। তীব্র তাপপ্রবাহের কারণে এবার ধানের ফলন কমার আশঙ্কা করছেন কৃষকরা। কৃষিবিদরা বলছেন, আগামী 10-12 দিনের মধ্যে তাপমাত্রা সহনীয় না হলে দেরিতে লাগানো ধানের ফলন বিপর্যয় হতে পারে। এই অবস্থায় উত্তরাঞ্চল সহ বিভিন্ন এলাকায় বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। কৃষি বিভাগের হিসাবে এবার সারা দেশে 3,74,68,000 বিঘাতে বোরোর আবাদ হয়েছে, যেখান থেকে ধান উৎপাদনের লক্ষ্য 2,21,57,000 টনেরও বেশি। বগুড়া সহ বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র দাবদাহের প্রভাব পড়তে শুরু করেছে বোরো ক্ষেতে। কিছু এলাকায় ধান কাটা মারাই শুরু হলেও বিঘা প্রতি গত বছরের তুলনায় ফলন কমেছে 2 থেকে 3 মণ। যে জায়গায় 1 বিঘাতে 25-26 মণ ধান পেয়েছিলাম, কিন্তু এবার দেখা যাচ্ছে 23-24 মণ ধান হচ্ছে। পাইছি হলো 23 মণ ধান, আগের বার ছিল 26 মণ ধান। এবার মনে হয় সম্ভবত ওয়েটারের কারণে, তাপমাত্রার কারণে ফলন হয়তো কম হয়েছে। তীব্র তাপে পরাগায়ন সমস্যার কারণে প্রভাব পড়ছে বোরো ধানের ফলনে। বিশেষ করে আলু সরিষা তোলার পর দেরিতে লাগানো ফসলের ক্ষতিই হচ্ছে বেশি। এসব ধানের ফলন অন্তত 40 ভাগ কমতে পারে বলছেন কৃষি গবেষকরা। উচ্চ তাপমাত্রার কারণে ধানের যে স্ত্রী অংশের যে গর্ভাশয়ের যে আঠালোতা, এটি শুকিয়ে গেলে পরাগরেণুকে সে আর ধারণ করতে পারবে না। সেক্ষেত্রে পরাগায়ন মিস করলে আপনার ফসল চিটা হবে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় নিয়ে কৃষি কর্মকর্তারা বলছেন, তাপ প্রবাহ চললেও আগাম ধানের ক্ষতির সম্ভাবনা কম। তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকে তাহলে কিন্তু পরাগায়নের তেমন কোনো সমস্যা হবে না, এবং আমাদের যে বাকি যে 40 ভাগ আমরা আশা করছি যে সেটাও আমরা ভালোভাবে আমরা দানা গঠন পর্যায়ে নিয়ে যেতে পারবো, এবং সব মিলে আমরা বিগত বছরের ন্যায় এবারও একটা ভালো ফসল আমরা ঘরে তুলতে সক্ষম হব। টানা তাপপ্রবাহের পর ঝড় ও শিলাবৃষ্টির শঙ্কায় রয়েছেন চাষিরা। এতে ধানের ফলন আরো কম হওয়ার কথাও বলছেন তারা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, আত্রাই, নওগাঁ। ক্যান্সার সহ বিভিন্ন রোগ নির্ণয়ে দেশে প্রযুক্তিগত অপ্রতুলতা রয়েছে। এতে রোগীরা বিদেশমুখী হচ্ছেন। রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত আন্তর্জাতিক প্যাথোলজি কনফারেন্সে কথা জানান বক্তারা। এ সময় তারা এই খাতকে দ্রুত আধুনিকায়ন করা প্রয়োজন বলে উল্লেখ করেন। এর আগে সকালে 2 দিনের কনফারেন্স উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার দীন মোহাম্মদ নুরুল হক। তিনি বলেন, দেশে সংক্রামক রোগের হার কমছে, তবে অসংক্রামক রোগের হার বাড়ছে। এক্ষেত্রে প্যাথোলজি খাতকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। 2 দিনের কনফারেন্সে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, কানাডা, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশের প্যাথোলজিস্টরা। অনুষ্ঠান রোববার পর্যন্ত চলবে।
স্বাস্থ্য খাতে আমাদের অনেক অর্জন রয়েছে। দেশ জুড়ে রোগ প্রতিরোধ সংক্রান্ত নানা কর্মসূচি চালু আছে। তবে রোগ নির্ণয়ে আমাদের অবস্থা নিম্নমুখী। দেশের প্যাথোলজিস্টরা এ খাতে বিশেষ অবদান রাখতে পারেন। বিএসএমএমইউতে খুব শক্তিশালী প্যাথোলজি বিভাগ আছে। এখানে নানা সুবিধা পাওয়া যায়। রুদ্র বৈশাখ, তবুও রঙিন এর প্রকৃতি। তীব্র তাপদাহে পুড়ছে শহর, উল্টো দিকে অপরূপ সৌন্দর্য নিয়ে হাতছানি দিচ্ছে গ্রীষ্মের ফুল। সড়কের পাশে পার্ক কিংবা উন্মুক্ত স্থানে স্বমহিমায় ফুটে আছে কৃষ্ণচূড়া, কনকচূড়, জারুল, সোনালু আর কুরচি। সূর্যের তাপ যত প্রখর ততই তীব্র হয় জারুলের রং। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে মলিন হয়ে আসে এর শোভা। তাই গ্রীষ্মে প্রকৃতি মাতিয়ে রাখে বেগুনি এই ফুল, আর এর রেশ থেকে যায় বর্ষা পেরিয়ে শরৎ অবধি। বৈশাখে পত্রপল্লব ছাপিয়ে ফুটেছে কৃষ্ণচূড়া, তাকে সঙ্গ দিতে আছে স্বর্ণালী কনকচূড়া। তার রোদ ঝলমলে পাপড়িতে যেন সোনা ঝরছে। নগরীর পার্কে, উদ্যানে, লেকের পাড় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, এমনকি সড়কের পাশ জুড়ে এখন রঙের খেলা, যা অসহনীয় গরমে রাজধানীবাসীর স্বস্তির আশ্রয়। সংসদ ভবন চত্বর হাতির ঝিলে হিল্লোল তুলছে লাল সোনালু। হলদে আভায় ঝলমলে সোনালু। একে কেউ কেউ বলেন হলুদ আলোর ঝাড়বাতি, কারো কাছে আবার সোনালি পরি। গ্রীষ্মের আরেক ফুল কুরচির শুভ্র হাসি ও মিষ্টি সুবাসে মোহিত চারপাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ সবখানে তার বিপন্ন দশা। তবে একটু যত্ন নিলেই হতে পারে রাজধানীর এভিনিউগুলো বর্ণিল। আমরা এখনো যদি মনে করি এই ধরেন তপ্ত গরমে যে ফুলের গাছগুলো ফুল দেয়, সেই ধরনের ৮-১০টা স্পিসিস দিয়ে যদি আমাদের প্রকৃতিটাকে সাজাতে পারতাম, তাহলে সেটা দেখার যে আনন্দ, এই তপ্ত গরমের মাঝে মানুষ সেটা দেখার জন্য হুমড়িকায় পড়তো। একসময় প্রচুর ছিল, আমরা আমাদের উচ্চবিলাসী চরিত্রের কারণে সেগুলোকে আমরা দূর করে ফেলেছি। এখানেই শেষ নয়, এই বৈশাখে অন্যদের সঙ্গে পাল্লা দিয়ে পসরা সাজিয়েছে নাগলিঙ্গম, জাকারান্ডা সহ গ্রীষ্মের বাহারি ফুল। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।